5 মাস। তার 10 বছরের সংসার ছিল। দুটি ছেলে মেয়ে রেখে আপু মারা যায়। বড় ছেলের বয়স 5 বছর আর ছোট মেয়েটার 20 মাস। দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক, বয়স 45। আমার আপাও চট্টগ্রামের একটি নামকরা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চাদের দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আমার মা অসুস্থ মানুষ, এতটা টেক কেয়ার করতে পারে না। আমি যতটুকু পারি তাদের রাখি। তাদের দেখাশোনার জন্য দুটো মহিলাও রেখেছে, কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে, এবং বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই। একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে, কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল আমার দুলাভাইয়ের সাথে বিয়ে দিবে। আমার ভাই নিষেধ করলো, কিন্তু আমার মা এ ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে। আমার বড় ভাই ব্যবসায়ী, তারও 3 সন্তান। ভাবি প্রথমে না করলেও ও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সবকিছু চিন্তা করে ভাবিও মত দেয়। আমি আমার মা বাবার ভুলের সন্তান। আমি মা বাবার বৃদ্ধ বয়সের ভুল। তাই বাবা মা আর আমাকে নষ্ট করেনি গর্বে, দুনিয়ার আলো দেখিয়েছি। আমার বড় ভাইয়ের বিয়ের 9 মাস পর আমি দুনিয়াতে আসি। আমি দুনিয়াতে আসার পর আমার মা আরও অসুস্থ হয়ে যায়। আমার যখন 6 বছর বয়স তখন বাবা মারা যায়। এরপর থেকে মায়ের সঙ্গে আমি। আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে আমাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায়। আমার আপু আমাকে খুব আদর করত। আমার লেখাপড়ার খরচ আপু দিত। যদিও আমাদের অনেক আছে, দেওয়ার প্রয়োজন ছিল না, তবুও আপু খুশি মনে নিত। মা নিতে না চাইলে আপু রাগারাগি করত। আমি আপুর খুব আদরের বোন ছিলাম। আপু থাকাকালীন আপুর স্কুল থেকে এসএসসি পাশ করি। এরপর দুলাভাইয়ের কলেজে আপু ভর্তি করিয়ে দেয়। এখন ইন্টারে পড়ি। কলেজে ওঠার পর আমার একটা হালকা মিষ্টি টিনেজ প্রেম হয়। চুপি চুপি এসএমএস করতাম মায়ের মোবাইল থেকে। প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেও আমার পিছন পিছন যেত। আমাদের হালকা চুপচাপ একটি প্রণয় ছিল, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভরকে গেলাম। কি বলে এসব? দুলাভাই আমার চেয়ে কত বড়। আমি কান্না টান্না করে শেষ করি, কিন্তু আম্মা আমাকে বলে এগুলো আমাদের চট্টগ্রামে অহরহ। 60 বছরের বুড়া ও 15 বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে। দেখ আমার নাতি নাতনিগুলো মা পাবে। আমার আর এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন করব। আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে কি ওরা আদৌ মানুষ হবে, আদর পাবে? আমার কিছু বলার নেই। আমি দিক হারিয়ে ফেলি আমার নাতি নাতনির জন্য। আমি এখন মরলেও আমার কলিজাতে পছন্দ ধরবে না এই বাচ্চাগুলোর জন্য। আমার মা এদের চিন্তায় আরো বেশি অসুস্থ হয়। আপা মারা যাওয়ার পর থেকে মায়ের অবস্থা অনেক খারাপ। দুলাভাইকে বিষয়টা না বললেও দুলাভাই ও আমার ছোট বোনকে আমি সবসময় এ চোখে দেখেছি। আর মা, আমার বয়স তো আপনি জানেন। আমি বুঝতেছি না মা, আমি কি করব, তবে আমার দ্বারা এটা সম্ভব না। আমার মা বলে, বাবারে, তোমার জন্য মেয়ের অভাব নাই, কিন্তু আমার নাতি নাতনিদের মায়ের অভাব। তুমি বাবা না করো না, আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও। আমার মা উনার পায়ে ধরার অবস্থা। তবে সত্যি বলতে ভাইয়া ভীষণ ভালো মানুষ। আপুর এই 10 বছরের সংসারে ওনার প্রতি কোনো অভিযোগ নেই। তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল, কিন্তু তিনিও মারা গেছেন আজ 3 বছর হচ্ছে। আমার প্রেমিক জাহেদের সাথে সম্পর্কটা ততটাও গাঢ় হয়নি, তবে তাকে ভালো লাগে, তাকে ভালোবাসি। বিষয়টা এমন। আমি কান্নাকাটি করে অস্থির, কিন্তু মায়ের অসুস্থতা আর না বলতে পারিনি। আপুর গয়নাগাটি আর আমার জন্য বিয়ের একটা শাড়ি কিনে আমার মা, দুলাভাই কেনে না। আমার মা ভাবিকে বলে, ভাবি গিয়ে কিনে নিয়ে আসে। এরপর বাসায় এনে কোনো রকমে বিয়েটা হয়। বিয়ের আগে আমার ভাই আমার জন্ম নিবন্ধনটার বয়স বাড়িয়ে আনে ঘুষ দিয়ে। আমি সদ্য 17 বছরের একটি মেয়ে, 45 বছরের একজনের সাথে বিয়ে। কবুল বলার পরপর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি, রাগে দুঃখে সব খুলে ফেলি। আমার ওই সময় মনে হয়েছে আমি যেন কোথাও যে বাঁচতে পারতাম।
সেদিন কারোর সাথে কথা বলিনি, রাতে খাইও নি। পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায়। আমার আপুর মেয়ে জান্নাত মল ত্যাগ করেছে, ওকে পরিষ্কার করে খাওয়ালাম। ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে, আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে। মেহেদি আমাকে বলল, খালামণি আমি আপেল খাবো। আমি উঠে আপেল কেটে দিলাম। তারপর জান্নাতকে নিচে কার্পেটের উপর বসিয়ে অনেকগুলো খেলনা দিয়ে রান্নাঘরের দিকে গেলাম। ভাবি রান্না করছে, ভাবিকে জিজ্ঞেস করি, ভাবি আমাকে কি আর পড়তে দিবে না? ভাবি বলল, আমি মাকে বলেছি যেন এইচএসসিটা যেন শেষ করার সুযোগ দেয়। বোন রে, তোমার নসিবে ছিল, কি করবা বলো? আর তাছাড়া বোন দেখো, তোমার আপার সাজানো গুছানো সংসার, এখানে অন্য কেউ বিচরণ করবে আমাদেরও খারাপ লাগতো। তার থেকে বড় কথা বাচ্চাগুলোর জীবন। বোনের মাঝে মাঝে মানুষ স্বার্থপর হয় খুব, কারণ অন্য কোনো জীবন যদি জড়িত থাকে। মন কবুল যখন পড়েছিস, বিয়ে তো হয়ে গেছে, স্বামীর মতো মর্যাদা দেওয়ার চেষ্টা করিস। স্বামীর অবদ্ধ হবি না। তোর বোনের সংসার এখন তোর হবে। সব যেন সুন্দর করে পরিচালনা করতে পারোস, সেই প্রস্তুতি নে। আমার বোন ভালো নেই। লম্বা সময় ধরে বসে রইলাম। ভাবির মোবাইলে কল এসেছে। কাউসার কল দিয়েছে। জান্নাতের বাবার পুরো নাম মোহাম্মদ কাউসার হামিদ। সবাই কাউসার স্যার বলে ডাকে, তবে আপু শুধু হামিদ ডাকতো। ভাবি আমার কথা ভাবিকে আমার কথা জিজ্ঞাসা করছে, আমি কি করেছি, কিছু খেয়েছি কিনা। তারপর বাচ্চাদের সাথে কথা বলল, জিজ্ঞাসা করলো কি খাবে, কি আনবো বাবা আসার সময়। মেহেদি বলল, বাবা আসার সময় তুমি আমার জন্য লাচ্ছি আনো আর মিমি চকলেট। তুমি কি খেয়েছো বাবা? খালামণি আপেল দিয়েছে। জান্নাত কি করেছে? জান্নাত খেলনা গাড়ি নিয়ে খেলছে। আচ্ছা বাবা আমি রাখি তাহলে, দুষ্টুমি করিও না আমার সাহসী বাবা। খালামণি যা বলে তা শোনো। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। কথা শেষ হয়ে গেল, গোসল করতে আসো। খালামণি আগে মনুকে করিয়ে দাও, তারপর আমাকে। না বাবা, আগে তুমি আসো তারপর মনু। টিভি দেখা অফ করে গোসল করতে গেল। আমি ওদেরকে গোসল করিয়ে নিজে গোসল করে নিলাম। তারপর জান্নাতকে আর মেহেদিকে দুপুরের খাবার খাইয়ে দিলাম, নিজেও খেলাম। তারপর ওদের ঘুম পাড়িয়ে দিলাম। জান্নাত আমার বুকেই ঘুমালো। ওদের চেহারার দিকে তাকালে আমার খুব মায়া হয় আর আপার কথা মনে পড়ে। ছেলেটা মামা বলে কান্না করতো। কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আমরা। রাতের দিকে কাউসার আহমেদ সাহেব এসেছে, হাতে অনেক বাজার। ওনাকে দেখে ছেলে মেয়ে দুজনে ওনার কাছে যেতে চাইলো। আমি রুমের দরজা দিলাম। ভাবি আমায় ডাকলো, ডেকে বলল, এখন থেকে একটু একটু করে সহজ হয়ে নাও। আমি বললাম, এখন পড়বো, পরে দেখা যাবে। আমি আমার রুমেই রইলাম। ভাবি ওনাকে নাস্তা দিলেন। উনি আপার রুমে গিয়ে গোসল করে নিলেন। এসে নাস্তা খেতে বসলেন আর ছেলেকেও সাথে নিয়ে বসলেন। উনি বললেন রাতের খাবার খেয়ে চলে যাবেন বাসায়, আর উনি রাতে থাকেন না। বাচ্চাদের দেখে নাস্তা খেয়ে চলে যান। বাচ্চারা কান্না করলে ওদের ঘুম পাড়িয়ে চলে যান। রাতে খাবার খুব কম খায়। ছেলে ওনাকে বলল, বাবা আমাদের বাসায় যাব, আর ভালো লাগে না এখানে। উনি বললেন, বাবা আগে তো নানুর বাসায় আসতে কান্না করতে, বাবা এখন আর ভালো লাগে না, চলো বাসায় যাই। উনি বললেন, আচ্ছা বাবা আর কয়টা দিন। বাবা আম্মু ফোন করে না তোমার কাছে? করে তো বাবা, আমি কতদিন আম্মুকে দেখি না, আম্মুকে ডাকি না, জড়িয়ে ধরি না। বাবা আম্মুকে, তোমার খালামণিকে ডাকবে, তাহলে তোমার আম্মু শুনবে। আচ্ছা বাবা। কাউসার হামিদ, ভাবি এবার ঘরে ফিরলে ভালো হতো। নিহা কি সাথে যাবে? ভাই যাবে, আর কয়টা দিন রাখি। ভাবি ও কি স্বাভাবিক হয়েছে? আমি নিজেও স্বাভাবিক হতে পারিনি। কষ্ট হচ্ছে, কিন্তু স্বাভাবিক না হয়ে যাবে কোথায়? ভাই নিহা এইচএসসি পরীক্ষাটা দিতে দাও। জি আচ্ছা। রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ওনার বাড়ি চলে গেলেন। পরের দিন তিনি কলেজে গেলেন না। নতুন একটা খাট কিনলেন আর একটা রুম ঠিকঠাক পরিপাটি করে নিলেন। কারণ নেহাকে নিয়ে ওনার আর নিশার রুমে থাকা সম্ভব নয়, কারণ মানিয়ে নিতে কষ্ট হবে। সারাদিন ঘরের কাজ করলেন এবং ঘর এর সবকিছু পরিপাটি করে নিলেন। বিকালে বাচ্চাদেরকে দেখতে গেলেন। ভাবি দরজা খুলে দিলেন আর বলল, বাচ্চাদের নিয়ে নিয়া ছাদে গেছে। কাউসার আমি ছাদের দিকে গেলেন, দেখলো ওদের নিয়ে নিয়ে খেলছে। বাচ্চারা বাবাকে এসে দৌড়ে চলে আসলো আর জান্নাত হামাগুড়ি দিয়ে। নিয়া ছাদ থেকে নেমে যেতে চাইলে কাউসার আহমেদ বলে, নেহা তোমাকে কি বলবো, আমার
বলার কিছু নেই। আমি তোমার জীবনটা নষ্ট করতে চাইনি, আমাকে মাফ করিও। নেহা কিছু না বলে নিচে চলে এলো। পরের দিন নেহা কলেজ গেল। ইংলিশ ক্লাস নিতে এসে নেহাকে দেখলো, কিন্তু কিছু বলল না বা কিংবা কিছু জিজ্ঞাসাও করলো না। নেহা ক্লাস শেষ করে বাসায় চলে আসলো। এভাবে 15 দিন কেটে গেল। 15 দিন পর আমার মা বলল, এবার শ্বশুর বাড়ি যা, মেহেদির লেখাপড়ার ক্ষতি হচ্ছে, তাছাড়া নিজের সংসার ধর। আমি মায়ের সাথে কথা বললাম না। রাতের বেলা উনি আসলেন আমাদের নিতে। আমার ভাই আমাদের সাথে যাবে আমাদের দিয়ে আসতে। কান্না করতে করতে যাচ্ছি আর ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। মেহেদি বলল, আম্মু কান্না করো কেন, তোমাকে ভালোবাসি আমি। তাদের একতলা ঘরের সামনে দাঁড়ালাম। বাড়িটা আপু আর দুলাভাই দুজনের টাকা দিয়ে ডেকোরেশন আরে টাইলস করা। গাড়িটাও আপু আর দুলাভাই দুজনে মিলে কিনেছে। তাদের কত সুখের সংসার ছিল। আর আজ আপু নেই, আপুর জায়গায় আমি। ঘরে গিয়ে জান্নাতকে শুয়ে দিলাম। জান্নাত গাড়িতে ঘুমিয়েছিল। ভাই আমাদের দিয়ে চলে গেল। মেহেদি ওর বাবার সাথে ঘুমালো, আর আমি জান্নাতকে নিয়ে। সকালে জান্নাতের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। জান্নাত মল ত্যাগ করছে, সেগুলো পরিষ্কার করে দিয়ে ওর জন্য দুধ গরম করতে গেলাম। দেখলাম উনি চা আর নুডলস রান্না করছে। আমাকে বলল, নেহা উঠে গেছো? আমি জান্নাতের দুধ বানিয়ে ওকে খাওয়াতে লাগলাম। আমাকে উনি এক বাটি নুডলস দিয়ে বলল, খেয়ে নাও। আর কি কি বাজার লাগবে আমাকে বলে দিও, আসার সময় নিয়ে আসবো। মেহেদিকে ডেকে তুলে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলো। আমাকে বলল, নেহা ওরে স্কুল থেকে নিয়ে আসিও। আমি চলে গেলাম। বিয়ে করে বাসায় আনার পর থেকে সবাই দেখতে আসতো, বাচ্চাদের আদর করে যেত। আমাকে বলতো নিজের সন্তানের মতো মানুষ করতে। কাউসার হামিদের যত আত্মীয় স্বজন আছে সবাই আসতো। আমি তাদের যতটা পারতাম মেহমানদারি করতাম। একা হাতে মেহমানদের জন্য রান্না করা, বাচ্চাদের দেখাশোনা হাঁপিয়ে যেতাম আমি। বাসায় যদি সাহায্য করেছিল তারপরে আমাকে করতে হতো। উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজে ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো। এভাবে বাজার করতে যেত। বাসায় তেমন একটা কথা বলতেন না, গম্ভীর টাইপের থাকতেন। কারণ সারাদিনে টিচারি করে কথা বলতে বলতে ছাত্রছাত্রীদের সাথে অনেক ক্লান্ত থাকতো। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা নর্মাল লাইফে চুপচাপ থাকে, কারণ কর্মক্ষেত্রে সারাদিন ওনাদের অনেক বেশি কথা বলতে হয়। ওনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গেছিল। রাত 7টায় বাসায় আসতেন, এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। প্রতিদিন বের হওয়ার আগে সময় জিজ্ঞাসা করতেন কি লাগবে না লাগবে, বাজার সদাই এটা সেটা। প্রতিদিন যাওয়ার সময় 100 টাকা করে টেবিলের উপর রেখে দিতেন, কারণ মেহেদিকে স্কুল থেকে আনার সময় এটা সেটার বায়না করতো এই জন্য। এভাবে কেটে যায় বিবাহের 15 দিন। মেহেদি বাসায় না থাকলে বাবুনিকে নিয়ে সময় কেটে যায়। ও মা বলতো, বাবা বলতো, ওর সাথে খেলা করতাম। আমার মা ভাই ভাবি ফোন করে সবসময় খবরাখবর নিত। ভাইয়া ফোন করে বলে, ভাইয়া আমি কলেজে যাব। আচ্ছা আমি কাউসারকে ফোন দিয়ে বলবো। ভালো থাকিস, এখন বিজি, পরে কথা বলবো। রাতের বেলায় উনি বাসায় আসলে ওনাকে গোসলের জন্য সব এগিয়ে দেয়, তারপর নাস্তা দেয়। নাস্তা খেতে খেতে উনি আমায় বলল, 2টা দিন অপেক্ষা করো, আমার ছোট ফুপু আসবে। উনি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তারপরে কলেজে যাও। আচ্ছা ঠিক আছে। আমি আর তেমন কিছু বললাম না, চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুনিকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। মেহেদি আজকে আমার সাথে শুয়েছে। মেহেদি, মা বাবুনিকে ভালো লাগে না, ও মাঝরাতে কান্না করে, আমার ঘুম ভেঙে যায়, ওকে বাইরে ফেলে দিয়ে এসো। কেন বাবা, বাবুনি এখন ছোট, তুমিও ছোটবেলায় এভাবে কান্না করতে, তোমাকে তো আমরা ফেলে দেইনি। আমি কান্না করতাম না, ঘুমাও, সকালে স্কুল আছে তোমার। আমার এমন জীবন আমি একটুও ভাবিনি। জীবনে কত স্বপ্ন, কত আশা, সব শেষ। কারো ঘরণী হব, হাসবো, ঘুরবো, দুষ্টামি করবো, সারা দিন রাত গল্প করব, কিন্তু আমার সাথে এটা কি হলো? সকালে রুটিন বানালাম আর 2টো ডিম সিদ্ধ। উনি উঠে নাস্তা খেলেন, আমাকে বলল, তুমিও বসো, আপনি খেয়ে নিন। মেহেদি ডাকতে ডাকতে ও উঠছে না, আজও স্কুল যাবে না। অনেক ডাকার পর উঠলো, কিন্তু উঠে কান্না শুরু করে দিল। আমি বললাম, ঠিক আছে যেতে হবে না। উনি নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যায়। আর সময় বলল, আজকে ছোট ফুফু আসবে, উনি মুরগির মাংস খায় না, ওনার জন্য সুরমা মাছ রান্না করে নিও। আচ্ছা, ছোট ফুফু আসলে বলবে না আমরা আলাদা থাকি।
এটা বলার দরকার নেই। আচ্ছা আসি। আমি দরজা বন্ধ করে দিলাম। উনি চালানোর পর একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলে মেয়েদের নিয়ে নাস্তা খাওয়া শুরু করেছি। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। বাচ্চাদের টিভি চালিয়ে দিলাম। সাহায্যকারী আসলো। উনি আসার পর তরকারি কাটাকুটি করে নিয়েছি। রান্না বসালাম চুলোয়। 12টার সময় ছোট ফুপু আসলো, সাথে ওনার ছেলে ও ছেলের বউ। সাধ্যমতো মেহমানদারি করে দুপুরের খাবার পর ওনারা ছোট ফুপুকে রেখে বিদায় নিলেন। অনেক জোর করেছি আজকের দিনটা রাখার জন্য। ছোট ফুপু দুপুরের ভাত খেয়ে ঘুম দিলেন। বাবুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছে না। ওদের টিভি চালিয়ে দিলাম। আমি আশেপাশে এসে বান্ধবীকে ফোন দিলাম, কারণ কলেজে যাব, পড়া অনেক পিছিয়ে গেছে। সব তথ্য জেনে নিয়েছি। সারা বিকেল ফুপুর সাথে গল্প গুজব করছি। রাতের বেলায় উনি এসেছেন। এসেই ফুপুকে সালাম দিয়ে গোসলে গেলেন। গোসল করে এসে নাস্তা খেয়ে ফুপুর সাথে টুকিটাকি কথা বললেন। এরপর একটু বাইরে একটা কাজে আসলেন। রাত 10টায় রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যাব। মেহেদি ফুপুর কাছে ঘুমাবে এমন বায়না করলো। আমি দিতে চাইলাম না, কিন্তু ওখানেই শুয়ে পড়েছি। উনি বললেন আজ আমরা একসাথে থাকবো। উনি আমাদের রুমে গিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়লেন। আমার যেতে ইচ্ছা করছে না। আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। রাত প্রায় 2টো। ছোট ফুপু উঠে আমাকে দেখে চমকে গেলেন। জিজ্ঞাসা করলেন এখানে কেন বসে আছি? আমি বললাম মাত্র এসেছি। কিছু লাগবে ফুপু? না, তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছি। যা রুমে গিয়ে ঘুমাও গিয়ে। আমি পাটি পিটি ফুপু করে রুমে গেলাম। বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে শুয়ে পড়েছি। চোখ প্রায় লেগে এসেছে। এমন সময় বাবুনির গায়ের উপর দিয়ে উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি আস্তে করে হাতটা সরিয়ে নিলাম। আমি একটু সাইড হয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করছি আমার শরীরে কারো হাত। আমাকে উনি জড়িয়ে ধরেছেন। বাবুনিকে মাঝখানে নেই। ওনাকে বললাম আস না। উনি কিছু শুনলেন না। আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। আস্তে আস্তে আমার শরীরের জামা কাপড় সরিয়ে নিলেন। সে রাতে ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক হলো। খুব ব্যথা পেয়েছি। শুধু এতটুকু মনে হয়েছে শারীরিক সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি। ওনার শরীরে পুরো ভর আমার শরীরে দিয়ে গেল। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সেই শারীরিক সম্পর্কেতে কোনো চুমু ছিল না, কোনো আলাদা মায়া ছিল না। মাঝরাতে হঠাৎ হঠাৎ করে কুকুরদের শারীরিক সম্পর্ক চোখে পড়তো। আমাদের শারীরিক সম্পর্কটা এমন অনেকদিন পর আমি কলেজে যাব। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বাসার যাবতীয় কাজ করে রেখেছি। বাবুনির জন্য রান্না করে টেবিলে রেখেছি, যেন ফুপুর সব খুঁজে পেতে সাহায্য করে। মেহেদিকে উঠে নাস্তা দিলাম, সাথে ওর বাবাকে। অতঃপর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। কাউসার মেহেদিকে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবে। আমিও রেডি হয়ে গেলাম। তবে আমি একা যাব কলেজে, ওনার সাথে না। যাওয়ার সময় টেবিলের উপর উনি 200 টাকা রেখে আমার কলেজ যাওয়ার জন্য। আমি টাকা নিয়ে বাবুনিকে একটু আদর করে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে কলেজের সামনে নেমে পড়ে আশেপাশে আমার বান্ধবীদের খুঁজতে থাকি এবং কলেজের মাঠে ওদের দেখা পাই। ওরা বসে আছে। আমাকে দেখে জিজ্ঞাসা করে নেহু কেমন আছিস? ভালো আছি। অনেকদিন পর কলেজে আসলি বান্ধবী? তা তোদের নোটগুলো আমাকে দিস। অনেকদিন আসি নাই, অনেক পিছিয়ে পড়ছি। নতুন সংসার কেমন চলছে নেহু? আছি, নসিবে যা ছিল হচ্ছে। চল ক্লাসে যাই, এখনই ক্লাস শুরু হবে। চল ওঠা যাক। ক্লাসে আসার পর সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়েছে। অবশ্য সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে, কারণ আমাদের ঘরেই পাশে ওনার কোচিং। অনেক সময় আমি ছাত্রছাত্রীদের দরজা খুলে দেই এবং উনি কোনো বই যদি ঘর থেকে নিতে ভুলে যায় আমি দিয়ে আসি। সেই হিসেবে সবাই জানে ওনার সাথে আমার বিবাহিত হয়েছে। নর্মাল ক্লাসে আসি। ওনার ক্লাস আসার পর সবাই আর চোখে আমাকে কতখানি দেখেছে, ওনাকে কতখানি দেখেছি। উনি নর্মালি অন্য সময়গুলোর মতো পড়াচ্ছে, আমার দিকে তাকাচ্ছেনও না। কলেজ শেষ করে বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় এসেছি। আস্তে আস্তে বউনি আমার কোলে ঝাঁপিয়ে পড়লো। ফুপু আমায় বলল কেন এত দেরি হলো? বুবুনিকে রাখা যায় না, খালি কান্না করে। আমি বুঝি না বাপু, কেন এত পড়ালেখা করতে হয়? বাচ্চা মানুষ করে অনেক পড়েছ, আর পড়তে হবে না। আমাকে বকাটকা দিয়ে উনি নামাজ পড়তে গেলেন। আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি। বুবুনিকে কোল থেকে নামাতে পারছি না। কোল থেকে নামালেই কান্না করে। বুবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম। ও ভাত খুলে হাত দিয়ে ঘাটছে আর এমন এমন থাবা মারছে পুরো টেবিল, এবং টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটে গেছে। দীর্ঘশ্বাস আসলো একটা।
আগে কলেজ থেকে এসেই শান্তিতে ভাত খেতাম। আমার মনে হলো মা হওয়া সত্যি ভীষণ কঠিন কাজ। বিকেলের দিকে মা আর ভাবিরা এসেছে, কোনো রকম খবর না দিয়ে চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে, আমি তাদের জড়িয়ে ধরি না। মা, কেমন আছিস মা? বুড়া মানুষের সাথে একটা 17 বছরের মেয়ে বিয়ে দিলে যেমন থাকা যায় তেমন আছি। আমার উপর রাগ করিস না মা, আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো চেয়েছে ভাবি। নিহু, তোর জন্য কি এনেছি দেখ, বিরিয়ানি রান্না করেছে এনেছি। হুম, খাবো এখন। আমি বিরিয়ানিগুলো টেবিলের উপর রেখে রান্নাঘরে নাস্তা বানাতে গেলাম। স্যুপ রান্না করেছি আর হোমমেড সমুচা ভেজে দিলাম। নাস্তা খাওয়া শেষ করে ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞাসা করলো, নেহু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? জি হয়েছে। যাক ভালো। শুনবে না কি হয়েছে? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে। ভাবি, প্রথম প্রথম এমন হয়, সময় দে দুজনে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঘুরতে যা দুজনে, কোথাও ঠিক হয়ে যাবে। জি। বাচ্চা দুদিকে কাঁদবে। আমি বুড়া বয়সে এসব বেড়ানোর সময় নেই। 2 দিন পর ছেলের বউ আনতে হবে আমাকে। আর কথা বাড়িয়ে রাতের রান্নার আয়োজন শুরু করি। ভাবি আমায় বলে, নিহু, তো রাখতে হবে না, তুই যা, আমি রাখছি। আমি তখন স্টার জলসায় জি বাংলার নাটক নিয়ে বসলাম। এই 2 চ্যানেলের নাটক আমার ভীষণ প্রিয়। ভাবি রান্না করছে, মা বাচ্চাদের রেখেছে। আমার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। নাটক দেখতে দেখতে ভাবি, ইস, আমার জীবনটা যদি এমন হতো। নাটকে রোম্যান্স আর প্রেম দেখে ইচ্ছে হয় এমন কারো প্রেমে পড়ি, এমন কিছু আমার জীবনে ঘটুক। কিন্তু আদৌ তা হবে না আমার জীবনে। উনি রাতে আসলেন, আমি ওনার সামনে আসি নাই এবং কোনো নাস্তাও দেয়নি, সব ভাবি আর মা করেছে। আজকে আমি আমার মতো স্বাধীন ছিলাম। রাতে আমি একা একা ঘুমিয়েছি, কারোর সাথে ঘুমাইনি। পরের দিন আমি আর কলেজে গেলাম না। ভাবিরা 11টায় চলে যায়। রান্নার দরকার হয়নি, কারণ গত রাতে রান্না ছিল। দুপুরে মেহেদি স্কুল থেকে আনতে যাই বাবুনিকে কোলে নিয়ে। বাবুনিকে আদরটা করে ডাকি, কিন্তু ওর নাম জান্নাত। আমাদের প্রত্যেকের বাসায় একটা করে আদুরে নাম থাকে। মেহেদির জন্য স্কুল থেকে এর সামনে দাঁড়িয়ে থাকি। তখন ওর সহপাঠী কয়েকজন মা আমার সাথে কথা বলতে আসে। ওরা আমাকে আগের থেকেই চিনে, কারণ আপুর বাসায় আসলে অনেক সময় মেয়েদিকে স্কুল থেকে আমি নিয়ে আসতাম, কিন্তু কিংবা আমি দিয়ে আসতাম। ওনারা আমার সাথে কুশলদারি বিনিময় করে এবং আফসোস করে আমার আপুর মৃত্যুতে। আমাকে সান্ত্বনা দেয় আমি যেন সুন্দর মতো সংসার করি। কিছু সময় ওনাদের সাথে কথাবার্তা বলে আমি মেহেদিকে নিয়ে বাসায় চলে আসি। এসে ভাত খেয়ে ঘুমিয়ে থাকি বাচ্চাদের সাথে। বিকেলে উঠে দেখি মেহেদির টিচার আসে, মেহেদিকে ডেকে দিই পড়ার জন্য। টিচারকে নাস্তা দেই। উনি আসেন রাত 8টায়। এসে গোসলে ঢুকেন। গোসল করে এসে আর খাবার খেলেন না, উনি বাহির থেকে খেয়ে এসেছেন। আমি টিভি সিরিয়াল দেখাই বিজি। উনি পাশে এসে বসলেন। পিল এনে দিব তোমাকে, এক পাতা পিল খেয়ে নাও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলিনি। সে রাতে উনি কাছে আসতে চাইলেন। আমি না করার সত্ত্বেও উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে আসলেন। রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো। ভাবি, সিরিয়ালের মতো কেন হয় না কাছাকাছি আসাগুলো? কেন থাকে না ভালোবাসা? সকালে আমাকে উনি বললেন, পিল খেয়ে নাও। আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘুরায়, বমি বমি ভাব। আমার কেমন যেন লাগে, কিছু করতে ইচ্ছে করে না। সারাদিন শুয়ে থাকি, বাচ্চাদের টেক কেয়ারও করা হয় না। আমি যেন হাঁপিয়ে গেছি। কলেজে যেতাম, কোনো রকম আসতাম। 1 মাসের মধ্যে আমার ওজন বেড়ে যায়। সারাদিন মাথা ঘুরাতো। ওনাকে বলতো, তুমি সারাদিন শুয়ে বসে না থেকে বাইরে হাঁটতে তো পারো, তাহলে এমন লাগবে না। আমার তো হাঁটতেই ইচ্ছা করে না, তাহলে আমি বাইরে কেন হাঁটতে যাব? ফ্যামিলির কোনো কথার মধ্যে ওনার সাথে আমার কথা মিলতো না। উনি আমাকে ইনমেচিওর বলতো। দিন যত যায় আরও দূরত্ব হয়ে যায় ওনার সাথে। আমি পিল খাওয়া বন্ধ করে দিই। আমার মাথা ঘোরানোটা একদম কমে যায়। আমার টোটালি শারীরিক সম্পর্ক বন্ধ করে দিই এবং একটা পর্যায়ে বলি, ওনার সাথে আমার হবে না। উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না আর বলতেন আমি বেশি কথা বলি। একদিন তো আমায় বলেই ফেললেন, আমি নিশিয়াপুর মতো না, আর নিশিয়াপুর মতো কখনো হতে পারবো না। আমি চরম হতাশার দিকে বেদিক হারিয়ে যাই। বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি। আম্মাও ভাবিকে বলি, যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব। ফাইনাল পরীক্ষা আর বেশি দেরি নেই। আমি চলে আসার পর দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবুনিকে নিয়ে আসে।
আমি ওদের ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমি বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পিছনে ছুটতে ছুটতে। আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। কলেজ যেতাম প্রতিদিন। আমি বান্ধবীদের সহায়তায় আমার আগের লাইফ ফিরে আসি। আড্ডা, ক্লাস, ঘোরাঘুরি, কোচিং, হালকা সাজ, আনন্দে থাকি। বিকেলে কোচিং শেষে 3 বান্ধবী মার্কেটে যায়, এটা সেটা খায়, আর বান্ধবীরা প্রেম করতে গেলে ওদের পাহারা দেয়। 3 মাস ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ আমি রাখি নাই, এবং উনি আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, নানার বাড়িতে বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার শুধু ফোন করে যাওয়ার জন্য। মেহেদি আর বাবুনিকে মা আর ভাবি ডাকে। নানুর বাড়িতে যাওয়ার আগে দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি। হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার আহমেদ। উনি আমাকে বলে, কেন এমন করছো, কেন দূরে দূরে থাকছো, একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি ওনাকে বলি, ছাড়েন আমাকে, আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না। উনি আমাকে ছাড়লেন না, উল্টে আমার গায়ের জামা কাপড় খোলা শুরু করলেন। উনি বললেন, আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। আমি বারবার বলি, আমাকে ছাড়েন, আমার ভালো লাগছে না। ওনার জড়িয়ে ধরাতে আমি আরো ব্যথা পাইতেছি। আমি ওনাকে বলি, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে আমার ইচ্ছে হয় না, ছাড়েন আমাকে। তুমি আমার বউ, আমি তোমাকে ছোঁয়ার অধিকার রাখি। আমি একটা বাচ্চা চাই। উনি আমার বুকে মুখ ডুবালেন। এবার আমি চিৎকার করে আম্মাকে ভাইয়াকে ডাকা শুরু করি, কান্না করে দিই। বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি, ভাইয়া আমাকে শুধু মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাখেন না, আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বললেন আমাকে ওনার সাথে রুমে নিয়ে যেতে, আর আজ রাতটা আমার সাথে থাকতে। ভাইয়ার কাছে কাউসার আহমেদ ভীষণ ভালো মানুষ, এবং আমার পরিবার কাছেও উনি জামাই হিসেবে ভীষণ ভালো। পরে এসে আমি মহা খুশি। আমার কাজিনদের সাথে একসাথে ভাত খাওয়া, পুকুরে গোসল করা, আর ফসলের ক্ষেত থেকে আইলের মধ্যে হাঁটা। আমার জীবন সব দুঃখ যেন ভুলেই গেলাম। কাজিনদের সাথে ঘুমানোর মজাই আলাদা। গভীর রাত পর্যন্ত শুধু গল্প আর গল্প। নানার বাড়িতে আসার 10 দিন পর আমার ভাবি আসে মেহেদিকে নিয়ে। ভাবি এখানে আসার পর সব ভাবিকে খুলে বলি, আর এটা বলি, ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন আর তো কিছু করার নেই। উনি সারাদিন বাইরে থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি কথা বলি নিজের থেকে তাহলে আমি নাকি বেশি কথা বলি। বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টুমি করলে বলে আমার সংসারে মন নাই, আমার কোনো কথার দাম নাই। আমি তো মানুষ, তুমিও তো ভাইয়ার সাথে সংসার করছো, কত সুন্দর একে অপরের সাথে কথা বলে। এসব দেখলে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। উনি তো আমাকে ভালোই বাসে না, একটু জড়িয়ে ধরতে পারে, একটা চুমু তো দিতে পারে। আজ বিয়ে হয়েছে এতদিন কখনো একটা চুমু দিয়েছি কিনা জিজ্ঞাসা করো। উনি যখন আসে তখন বিষয়টা এমন, কাপড় খুলে ওনার চাহিদা মিটলে উনি আর কোনো আশেপাশে তাকাবেন না। আরেকজন তৃপ্তি পেল কিনা তাও দেখার বিষয় না। আর পুরো শরীরে ভর কেন আমি, উনি আমার গায়ে দেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলে বলে আমি নিশি আপুর মতো না, আপু তো আপুর জায়গায়। আমার বয়স আর আপুর বয়স দেখো। আমি কিছু চাই না, আর 5টা মানুষ যেভাবে সংসার করে আমিও সেটা চাই। আচ্ছা আমি গিয়ে বলবো তোর ভাইয়ের সাথে, তুই মেহেদিকে সাথে রাখ, ওর টেক কেয়ার করিস। ভাবি চলে গেছে, মেহেদিকে পেয়ে আমরাও কাজিনরাও খুশি। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। আনন্দ যেন আমার কাছে পেয়ে বসেছে। বিয়ে আমাদের ঘরে সবাই আসে, কাউসার হামিদও আসে বাবুনিকে নিয়ে। ওনাকে দেখে আমি আর লুকিয়ে লুকিয়ে থাকি। আমার ওনার সামনে যেতেও ইচ্ছা করে না। গায়ে হলুদের দিন খুব সুন্দর করে শাড়ি মেকআপ করেছি, এখনো স্টেজে ভিডিও উঠবো সবাই মিলে, কিন্তু সামনের চেয়ারে বসে রয়েছেন সবাই। তারা দাওয়াতে আমিও উঠলাম, দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। রাতের দিকে সব কাজিনরা মিলে গানের তালে তালে বিয়ে বাড়িতে যে যেমন পারছে নাচতেছিলাম। না নাচলে কাজিনরা টানাটানি করছে, জোর করে নাচাইতেছিল। আমি যখন নাচতেছিলাম উনি তখন ছিলেন না, তখন প্রায় 2টো। নাচানাচির আনন্দে করে সবাই যখন ক্লান্ত, ফজরের আগে করে ঘুমিয়ে যাওয়ার জন্য সবাই ঘরে ঢুকতেছি, তখন ভাবি আমাকে ডাকে, বলে কাউসার আহমেদ ডাকতেছে। ভাবি আমার ব্যাগগুলো বের করে গুছাইতেছে।
ওনার নাকি ইমার্জেন্সি কাজ পড়েছে, যেতেই হবে। আমি বললাম, আমি কেন যাব, ওনাকে যেতে বলো। মা বলল, বিয়েটা গুরুত্বপূর্ণ না, স্বামীটা গুরুত্বপূর্ণ। ভাবি অবশ্য অনেক জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকেলের দিকে রওনা দিই। আমি আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবুনি তখনও ঘুম, মেহেদিও ঘুম। মেহেদিকে ডেকে তুললো আর বাবুনি আমার কোলে নিয়ে গাড়িতে তুলে দিল। উনি গাড়ি চালাচ্ছেন, বাবুনি আমার কোলে ঘুম, আর মেহেদি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমোচ্ছে। আমার দিকে অনেক রাগি রেখে লুকে তাকাচ্ছেন উনি। সকালে রাস্তা অনেক ফ্রি হওয়া কারণে 3 ঘন্টা চলে আসি ওনার বাসায়। আজ অনেক মাস পর ওনার বাসায় আসি। বাবুনি আর মেহেদিকে বিছানায় শুইয়ে দেয়। উনি আমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে, তোমার সমস্যা কি? আমার আবার কি সমস্যা? জামাইয়ের ছোঁয়া ভালো লাগে না, জামাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, অথচ পরপুরুষদের ঠিকই ভালো লাগে। ওখানে অত ছেলেগুলোর সাথে নাচতেছো, ওদের হাত ধরে ধরে কাজিনদের বন্ধুদের সাথে নাচা নাচ নাচতেছো। আমি তো একা নাচি নেই, আমার মেয়ে কাজিনও ছিল, দেখেন নাই? আর ওখানে অনেক নানিও ছিল। পেট দেখিয়ে নাচতে ভালো লাগে, শুধু জামাই ভালো লাগে না। আমি চুপ করে রইলাম, কোনো কথা আর বলি নেই। তুমি এই ঘর থেকে একদম বের হবে না, বাবার বাড়িও যাবে না। আমার সাথে যাবে, আমার সাথে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কোনো কথা বলছি না, কারণ আমার মন খারাপ। আজকে বিয়েতে সবাই কত মজা করবে, বউ ভাতে মজা করবে, আর উনি আমাকে অযথা নিয়ে আসলেন। উনি আমার পেটে হাত দিলেন এবং জড়িয়ে ধরে মুখে চুমু দিলেন। আমি হাত সরিয়ে দিয়ে বললাম, আমি ক্লান্ত, ঘুমাবো। আমি তো তোমাকে একটু আদর করছি। আমি ওনাকে দূরে সরিয়ে বলি, ঘুমাবো। রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব, এমন সময় উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটা থাপ্পড় মেরে দিলেন। মারতে মারতে লাগলেন, আমি ধরলে তোর ন্যাকামি নাটক বেড়ে যায় কেন? আমি কান্না করতে করতে বলি, আপনি আমাকে অযথা কেন মারছেন? তখন উনি বিছানায় ঝাড়ু নিয়ে আমাকে আরো মারতে শুরু করলেন। মারতে মারতে বলতে লাগলেন, আমার কথা শুনবি এখন থেকে? আমি মার খাওয়ার ভয়ে বলি, শুনবো। কান্না করতে করতে বলি, আমাকে আর মাইরেন না। উনি তবুও থামছেন না। মারতে মারতে আমাকে বলে, বাচ্চাও নিবি? তুইও বাচ্চা নিবি? আমি বলি, হ্যাঁ নিব, আমাকে ছেড়ে দেন। জীবনেও আর কোথাও যাবি না, গেলে আমার সাথে যাবি, আমার সাথে আসবি। আমি কাঁদতে কাঁদতে বলি। মায়েরা ভূতেও ডরায়, আমি একা বাসায় কেউ ধরার নেই। আমাকে খুব মেরেছে, মায়ের থেকে বাঁচতে এসব বলেছি। শালা ঝাড়ু ভেঙে ঘর সারা ঘর হয়েছে, আর আমার শরীরও অনেকগুলো গেঁথে গেছে। আমাকে মারা বন্ধ করে উনি রুমের লাইট বন্ধ করে নিজের কাপড় খুলে ফেললেন এবং ওই অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। আমাকে সরা ঝাড়ু দিয়ে মেরেছে, পুরো শরীরে দাগ আর লাল হয়ে রক্ত উঠছে। আর তার মধ্যে উনি আমার বুকে কামড় দিতে লাগলেন। খুব অসহায় লাগছিলাম সেই সকালটাতে। মায়ের ব্যথায় আমার জ্বর উঠে যায়। আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারি না। তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করছিল, আমার সেদিন মরে যেতে ইচ্ছে করছে। আমি 5 দিন অনেক কষ্টে পেয়েছি জ্বরে, তার মধ্যে ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা। ওনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না, যতটা পারতাম এড়িয়ে চলতাম। এরপর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। আমাকে ভার্সিটিতে ভর্তি হতে মানা করে, কারণ উনি বাচ্চা নেবেন। এর মধ্যে আমি মেহেদির সহপাঠী মায়ের পরামর্শে এবং ওনার সাহায্যে 3 মাস মেয়াদি ইঞ্জেকশনটা মারি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে। উনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন মারিয়ে আনেন। আমি মেহেদির স্কুলের নাম করে বাসা থেকে বের হই। উনি আমাকে কোনো রকমে ভর্তি হতে দেবেন না। আমি আমার ভাই ভাবি ও মাকে বলি, কিন্তু লাভ হয় না। এর মধ্যে আমার আপার পেনশনের টাকাগুলো পেয়ে যায়। আবার সরকারি চাকরি করতো, তার মৃত্যুর পর তার পেনশন দিয়ে দেওয়া হয়। কাউসার আহমেদ পুরো টাকাই মাকে দিয়ে দেয়, উনি একটা টাকাও রাখেন না। আমার মা নিতে চায়নি, কিন্তু জোর করে দেয়। পরে আমার মা ব্যাংকে বাচ্চাদের নামে টাকাগুলো রাখে। প্রতি পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষা করে থাকেন, এবার কনসিভ করলাম কিনা। ইঞ্জেকশন মারার পর থেকে আমার পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এভাবে 4 মাস কাটার পর উনি গাইনি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসিভের ওষুধ লিখিয়ে দেন। আমি বলি, টেস্ট এখন করিয়েন না, আগে 1 মাস ওষুধ খেয়ে দেখি। আমি ওষুধ মুখে নিতাম, কিন্তু খেতাম না, ফেলে দিতাম। এর মধ্যে আমার মা মারা যায়।
আমি অনেক ভেঙে পড়ি। বাচ্চাদের চিন্তায় ততদিনে একটু উনি অফ রাখছেন। মা মারা যাওয়ার পর থেকে এতটাই ভেঙে পড়ি বলার মতো না। ওখানে 15 দিন থাকার পর উনি আবার বাসায় নিয়ে আসেন। গল্পটার দ্বিতীয় পার্ট চলবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটার নাম হচ্ছে দিদির সংসার।